আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে দ্বন্দ্ব বা যুগল কাকে বলে। আচ্ছা, আমরা প্রিভিয়াসলি আলোচনায় যে জিনিসটা শিখে ফেলেছি সেটা হচ্ছে বলের মোমেন্ট কাকে বলে এবং বলের মোমেন্ট আসলে আমরা কিভাবে বের করব এবং সেই বলের মোমেন্টের যে চিহ্ন আছে পজিটিভ হবে কিনা মোমেন্টের মানটা বা নেগেটিভ হবে কিনা সেই কনসেপ্টগুলো নিয়েছি। এবারে আমাদের যে কনসেপ্ট নেওয়ার পালা সেটা হচ্ছে দ্বন্দ্ব বা যুগল বা জোর জিনিসটা আসলে কি। হ্যাঁ, দ্বন্দ্ব বা যুগল বা জোর জিনিসটা কি এখন দেখো। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা আমি আগে বুঝাই যে মনে করো 5 নিউটন মানে দুইটা ফোর্স তুমি যদি একই পয়েন্টে অ্যাপ্লাই করো, দুইটা ফোর্সের ম্যাগনিটিউড সেম এবং অ্যাঙ্গেল কত ডিগ্রি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এক্স্যাক্টলি 180 ডিগ্রি। তাহলে এইখানের ঘটনাটা কি ঘটছে যে এখানে আমার লব্ধির মানটা কত হবে, এক্স্যাক্টলি 0 হবে। হ্যাঁ, কারণ দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে তাদের লব্ধি বের করতে হয় তাদের বিয়োগফলের মাধ্যমে। তাহলে এটা গেল। আর 2 নাম্বার হচ্ছে এখানে আসলে এই সিনারিওটা কেমন, এই পুরো সিস্টেমটা কেমন। এই পুরো সিস্টেমটা আসলে একটা কমপ্লিট ভারসাম্য তৈরি করেছে। এটা কিন্তু একটা ভারসাম্য মানে ইকুইলিব্রিয়াম একটা সিচুয়েশন। তাহলে এখন আসো, যদি এমন হয় মনে করো এটা একটা বিস্তৃত বস্তুই ছিল, সেই বিস্তৃত বস্তুর এই বিন্দুতে তুমি একটা বিন্দুতে তুমি দুইটা ফোর্স এভাবে প্রয়োগ করেছিলে। এখন যদি তোমাকে এরকম একটা সিনারিও দাঁড় করানো হয় যে এই বিস্তৃত বস্তুটা এখানেও আমি কি করলাম যে 5 নিউটন মানের একটা ফোর্সকে এইদিকে দিলাম, আবার এই পয়েন্টে যে আমি 5 নিউটন মানের একটা ফোর্সকে এইদিকে দিলাম, আসলে এই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ স্টিল 180 ডিগ্রি। মানে আমি বোঝাতে চাচ্ছি দুইটা বিন্দুকে যদি তুমি সমবিন্দু করো, একই বিন্দুতে নিয়ে আসো, তাহলে বুঝতে পারবে ওদের মধ্যবর্তী কোণটা এখন 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি হওয়ার ফলে কিন্তু আলটিমেটলি এখনো ওদের লব্ধির মান কত। হ্যাঁ, নিঃসন্দেহে আমি বলতে পারবো ওদের লব্ধির মান এখনো 0। কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিন্তু ভারসাম্য নেই। এটা হচ্ছে বোঝার বিষয়টা, ভারসাম্য নেই। তো এখানে যে ভারসাম্য নেই কি আছে, এখানে আছে একটা ঘূর্ণন প্রবণতা। এখানে একটা ঘূর্ণন প্রবণতা আছে বন্ধুরা। এই ঘূর্ণন প্রবণতাটা যে আছে এটা কিন্তু তোমার একটা কমন সেন্স থেকে তোমার বোঝা উচিত। তুমি কি এই জিনিসটা খেয়াল করছো যে 5 নিউটন মানের ফোর্স একটা এই বিন্দুতে প্রযুক্ত হচ্ছে আর একটা 5 নিউটন মানের ফোর্স এই বিন্দুতে প্রযুক্ত হচ্ছে, তাহলে বস্তু সরুক আর না সরুক, বস্তুটা যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে বস্তুটার মধ্যে, যদি সেই প্রবণতাটা ইনাফ হয় এই বস্তুটাকে ঘোরানোর জন্য, তাহলে কিন্তু যে কোনো একটা এক্সিস বা পয়েন্টকে কেন্দ্র করে সে কিন্তু কি করা শুরু করবে, এই বিন্দুতে ঘোরা শুরু করবে। হ্যাঁ, তাহলে সেই মোমেন্ট, এখানে একটা মোমেন্ট আছে, বলের একটা মোমেন্ট আছে। ঘূর্ণন প্রবণতার যে এক্সিস্টেন্সটা, ঘূর্ণন প্রবণতাটা থাকা, সেটা মানটাকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করি মোমেন্টের দ্বারা, যে এত মানের মোমেন্টের মধ্যে বা ঘূর্ণন প্রবণতা তৈরি হয়েছে যে এত মানের মোমেন্ট দিয়েও এখন কি করতে পারে, ঘুরতে পারে এত মানের মোমেন্ট নিয়ে। তাহলে পরে বন্ধুরা এইখানে যে আমরা দুইটা ফোর্সকে আমরা দেখছি, এই পাশটায় আসো, আমরা এই পাশটা আসলে আমরা এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট না, আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই জায়গাটা নিয়ে। এই ফোর্সের সিস্টেমটাকে মনে করো এখানে আর বস্তুরা নাই, এই ফোর্স, দুইটা ফোর্স নিয়ে আমি একটা সিস্টেম চিন্তা করছি যে একটা একসাথে দুইটা ফোর্স অ্যাপ্লাই হবে, মানে এরা আলাদা কিছু না। দুইটা ফোর্সকে আমি একটা সিস্টেম চিন্তা করলাম যে এই সিস্টেমটার মধ্যেই আসলে দুইটা ফোর্স আছে এবং সমান মানের দুইটা বিপরীতমুখী ফোর্স। তাহলে এই সিস্টেমটাকেই বলা হয় একটা কাপল বা জোড় বা দ্বন্দ্ব। দেখো বন্ধুরা, এইটাই একটা দ্বন্দ্ব, এই জিনিসটাকে আসলে আমরা বলবো দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব কথাটার সাথে কিন্তু মিল আছে কিসের, মারামারি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে 5 নিউটন মানে সমানে সমান, ও উপরের দিকে নিতে চায় ও নিচের দিকে নিতে চায়, একটা দ্বন্দ্ব মানে পরিবেশ তৈরি হয়েছে এখানে, তাই না? তাই এটা মনে রাখাটা খুব ইজি যে দ্বন্দ্ব জিনিসটা আসলে কি, তাই না? তাহলে এখন নট নেসেসারি যে 5 নিউটনে হতে হবে, যে কোনো মানের ফোর্স, মনে করো এটা হচ্ছে আমার পি মানের একটা ফোর্স এবং একটা সার্টেন ডিস্টেন্সে যে আরেকটা পি মানের ফোর্স, এবং তারা কেমন ফোর্স, অবশ্যই বিসদৃশ সমান্তরাল, তারা কিন্তু সমান্তরাল হতে হবে এবং বিসদৃশ হতে হবে। এর মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হতে হবে, সোজা কথা। এবং এরা সমবিন্দু নয়, এরা ডিফারেন্ট ডিফারেন্ট বিন্দুতে কাজ করছে। তাহলে এই সিস্টেমটাকে বলবো আমি একটা কাপল। যেমন এই সিস্টেমটা একটা কাপল যার ফোর্সের মান হচ্ছে পি। এবং মনে রাখবে এই ফোর্স দুইটার যে ক্রিয়াবিন্দু দুইটা, এই ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও খুব ইম্পর্টেন্ট। মনে করো এটাকে যদি আমি স্মল পি দ্বারা সূচিত করি, তাহলে দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্ব যদি স্মল পি হয়, তাহলে এই যুগলের একটা মোমেন্ট আছে। এখন যুগলের মোমেন্ট কেন আছে বুঝতে পারছো, যুগল মানে একটা ঘূর্ণন প্রবণতা। ও কোনো একটা জায়গায় যদি তুমি একটা যুগল প্রয়োগ করো, মানে ওখানে যুগল প্রয়োগ করা মানে কিন্তু ওখানে তুমি কোনো ফোর্স প্রয়োগ করছো না, কারণ আসলে ওর ফোর্সের মানটা কত, লব্ধি মানটা তো 0। তাহলে তুমি ফোর্স প্রয়োগ করলে না, তাহলে প্রয়োগ করলে কি, যুগল। এখন ঘটনা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ যুগল প্রয়োগ করছি, তাহলে যুগলের ইফেক্টটা কি, যুগলের ইফেক্টটা হচ্ছে সে ওইখানে যে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি করবে। অ্যাজ ফর এক্সাম্পল মনে করো একটা ফ্যান স্থির হয়ে আছে, এখন এই ফ্যানটা স্থির হয়ে আছে, আমি এই ফ্যানটাকে যদি একটা ফোর্স দিই, এই ফ্যানটা ঘোরা শুরু করবে, ঠিক আছে, কিন্তু ফোর্সটা আসলে এই টোটাল ম্যাটারটাকে পুরোপুরি সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে অনেক বেশি সুন্দর রিপ্রেজেন্টেশন হচ্ছে তুমি যদি ডাইরেক্ট যে বলো যে এখানে আমি একটা +10 মানের একটা মোমেন্ট অ্যাড করে দিয়ে আসছি। আচ্ছা, +10 মানের একটা মোমেন্ট অ্যাড করে দেওয়ার অর্থটা কি? +10 মানের মোমেন্ট অ্যাড করে দেওয়ার অর্থ হচ্ছে এই যে +10 মানের একটা ঘূর্ণন প্রবণতা এর মধ্যে তুমি তৈরি করে দিয়ে আসছো। হ্যাঁ, এবং সেটা প্লাস বলার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘুরতে যাবে 10 মানের মোমেন্ট নিয়ে, তাই না? সেই সিনারিওটা তুমি তৈরি করে দিলে। অথবা তুমি বলতে পারো যে 20 মানের একটা মোমেন্ট অ্যাড করে দিয়ে আসছি, অথবা -20 মানের একটা মোমেন্ট অ্যাড করে দিয়ে আসছি। এখন ঘটনা হচ্ছে এই -20 মানের মোমেন্ট, এটা তো একটা মোমেন্ট, একটা মেজারমেন্ট।
হ্যাঁ, তাহলে মোমেন্ট না বলে আমরা একটা ফিজিক্যাল একটা জিনিস দিয়ে আসলে বোঝাতে চাই যে যেমন ফোর্স, আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেই কথাটার ইকুইভ্যালেন্ট একটা কথা হবে যে আমি এখানে একটা কাপল অ্যাড করছি। কাপল অ্যাড করা মানে কি? কাপল অ্যাড করা মানে বেসিক্যালি তুমি এখানে একটা মোমেন্ট অ্যাড করে, ঘূর্ণন প্রবণতা অ্যাড করে দিয়ে আসছো। হ্যাঁ, তুমি বললে যে 20 মোমেন্টের একটা কাপল অ্যাড করে দিয়ে আসছি আমি ওখানে, তার মানে কি? ওকে আমি ঘুরাই দিয়ে আসছি 20 মোমেন্টে। আমি যদি বলি -20 মানের একটা কাপল অ্যাড করে দিয়ে আসছি, তার মানে ওকে -20 মানের একটা মোমেন্ট দিয়ে আমি ওকে ঘুরাই দিয়ে আসছি। তাহলে পরে এই মোমেন্ট, তাহলে কাপলের সাথে মোমেন্ট ওতপ্রোতভাবে জড়িত, এবং তুমি বুঝতেই পারছো তাহলে আমাদের নেক্সট আলোচনাটা যাবে হচ্ছে এই দুটা জিনিসে, যে আমরা দ্বন্দ্ব বা কাপল জিনিসের সম্পর্কে আইডিয়া নিলাম, এবং এখানে আসে দ্বন্দ্বের মোমেন্ট বা সমতুল্য জোর। দ্বন্দ্বের মোমেন্টটা আমি এখন তোমার আলোচনায় আসছি। আর তার আগে কাপলটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, এটা দেখো। এটা দুইটা ফোর্স পি মানের সমান মানের ফোর্স, তাই আমরা এটাকে সাধারণত এইভাবে রিপ্রেজেন্ট করি ক্রমজোর হিসেবে, যে পি হচ্ছে ফোর্সের মান, স্মল পি হচ্ছে ফোর্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এইভাবেও কিন্তু আমরা একটা কাপলকে রিপ্রেজেন্ট করে থাকি ক্রমজোর হিসেবে। ক্রমজোরের সিগনিফিকেন্সটা এখানে যে প্রথমটা দিয়ে আসলে কিছু একটা ডিফাইন্ড হয়, সেকেন্ডটা দিয়ে আরেকটা কিছু ডিফাইন্ড হয়, এবং সেটা ফিক্সড, যে প্রথমটা দিয়ে আমরা এখানে ফোর্সের মানটা বুঝাই, আর সেকেন্ডটা দিয়ে ফোর্স দুটার মধ্যবর্তী ডিস্টেন্সটাকে বুঝাই। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোর্সের মান এবং ডিস্টেন্সের মাধ্যমে সরাসরি একটা কাপলের মোমেন্ট বের করে ফেলা যায়। হ্যাঁ, তা কাপলের মোমেন্টের ডেফিনেশনটা কি? যে দ্বন্দ্বের মোমেন্ট, দ্বন্দ্বের মোমেন্টের ডেফিনেশনটা হচ্ছে, দ্বন্দ্বের মোমেন্ট হচ্ছে একটি বল, আমি এইভাবে বলি কারণ আবার কনফিউজ হয়ে যায় বল বললে, একটি বল ইনটু বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে তোমার একটা দ্বন্দ্বের মোমেন্টের ডেফিনেশন। সো সিম্পল। তাহলে এখান থেকে দেখো, তোমাকে যদি আমি অ্যাজ ফর এক্সাম্পল তোমাকে যদি আমি একটা কাপল এঁকে দিচ্ছি, একটা সিস্টেম, মনে করো এটা 10 নিউটন মানের একটা ফোর্স, অবশ্যই এটা 10 নিউটন মানের ফোর্স হতে হবে, এবং এই ডিস্টেন্সটা তোমাকে আমি বলে দিচ্ছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 মিটার। বা এখন তোমাকে আমি জানতে চাচ্ছি যে অবশ্যই এটা একটা কাপল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এই কাপলের মোমেন্ট কত? হ্যাঁ, তো প্রথমে এসো, এই কাপলের মোমেন্ট হবে, আমরা কি শিখলাম এই মাত্র, যে দ্বন্দ্বের মোমেন্ট ইকুয়ালটা আমরা কি শিখেছি? দ্বন্দ্বের মোমেন্ট হচ্ছে বল ইনটু দূরত্ব। তাহলে এখানে বলো তো বলটা কত? এখানে বলটা হচ্ছে 10 নিউটন ইনটু দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে 4, তার মানে 4 × 10 = 40। এখন একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ওই চিহ্নের ব্যাপারটা। হ্যাঁ, কারণ একটা কাপল তুমি কোনো জায়গায় অ্যাড করলে সেটা ঘুরবে, সেটাকে ঘূর্ণন প্রবণতা দিয়ে আসছো, সেটা ঘুরবে। এখন ঘটনা হচ্ছে ঘুরলে আবার কেমনে ঘুরতে পারে? অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, ক্লকওয়াইজও ঘুরতে পারে। এখন একটা চিত্র থেকে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় যে এই কাপলটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর সক্ষমতা রাখে নাকি এটা ক্লকওয়াইজ ঘোরানোর সক্ষমতা রাখে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর সক্ষমতা রাখে তাহলে সেটাকে আমরা প্লাস মোমেন্ট দ্বারা ইন্ডিকেট করব, আর যদি সে ক্লকওয়াইজ ঘোরায় তাহলে সেটাকে আমরা মাইনাস মোমেন্ট দ্বারা ইন্ডিকেট করব। তো বন্ধুরা, এইখানে যদি চিত্রটা তুমি দেখো তাহলে এখানেও কমন সেন্সের ব্যাপার। তুমি এই চিত্রটা থেকে কি বোঝো? যে আমি যদি একটা বস্তুর মধ্যে এই ডিরেকশনে উপরের দিকে 10 নিউটন এবং নিচের দিকে এই দিকে 10 নিউটন ফোর্স প্রয়োগ করি, হ্যাঁ, যে উপরের দিকে 10 নিউটনটা আমার ডানে অবস্থিত আর নিচের দিকে 10 নিউটনটা আমার বামে অবস্থিত, তাহলে পরে এইখানে বস্তুটা কেমনে রোটেট করবে এই জিনিসটা তোমার পুরো কমন সেন্স থেকে বুঝতে হবে। যে এইটা এই রোটেশন, দেখো রোটেশনের ডিরেকশনটা কি তুমি বোঝো? এই ফোর্সটা এই দিকে ঠেলা দিবে ওকে, আর এই ফোর্সটা এই দিকে ঠেলা দিবে, মানে আলটিমেটলি ঘূর্ণনটা এখানে ঘটবে এই বরাবর। হ্যাঁ, এবং এই ঘূর্ণনটা একটা কি ধরনের ঘূর্ণন? অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন যেহেতু এই কাপলটা তৈরি করতে পারছে, তাহলে ওর মোমেন্টটাকে আমাকে একটা প্লাস মোমেন্ট বলতে হবে, পজিটিভ মোমেন্ট বলতে হবে। তার মানে এখানে কোনো ভুল কথা লেখা নাই, এটার মোমেন্ট আসলেই প্লাস 10 × 4 মানে আলটিমেটলি +40। তাহলে বন্ধুরা -40 কেমনে হইতো, তাই না? সেই জিনিসটা দেখতে চাও? এটা কোনো ব্যাপারই না, জাস্ট তুমি এই দুইটা ফোর্সের যে আমার ডিরেকশন, হ্যাঁ, ডানেরটা উপরের দিকে আর বামেরটা নিচের দিকে দেখিয়েছি, তাহলে তুমি জাস্ট যেটা করবে যে বামে যেটা অবস্থিত সেটাকে উপরের দিকে দেখালে আর ডানেরটাকে নিচের দিকে দেখালে, এখনো আমি ওই একই ঘূর্ণন প্রবণতা তৈরি করছি, কিন্তু সেই ঘূর্ণন প্রবণতার পোলারিটিটা চেঞ্জ হয়ে গেল। কেমনে চেঞ্জ হয়ে গেল? এই যে দেখো 4 মিটার। এখন বলো তোমার কি মনে হয়, কমন সেন্স কি বলে? একটা বস্তুতে যদি আমি এইভাবে আমি যদি ফোর্সটা প্রয়োগ করি তাহলে কি এই জিনিসটা বস্তুকে ঠেলা দেবে উপরের দিকে, এই জিনিসটা বস্তুকে ঠেলা দেবে নিচের দিকে, তাহলে কিন্তু এখানে ঘূর্ণনটা হবে কোন দিকে বলো তো দেখি? এই দিকে। তার মানে এটা কি ধরনের ঘূর্ণন ইন্ডিকেট করছে? এটা ক্লকওয়াইজ ঘূর্ণন ইন্ডিকেট করছে। আর ক্লকওয়াইজ ঘূর্ণন যেহেতু ইন্ডিকেট করছে তাহলে কিন্তু আমি দ্বন্দ্বের মোমেন্ট এখানে নেগেটিভ বলবো। দ্বন্দ্বের মোমেন্টটা অবশ্যই মানটা সেম, মানটা কি হবে? ফোর্সের মান ইনটু দূরত্ব, কিন্তু সাইনটা কি হবে? নেগেটিভ। এই নেগেটিভ দিয়ে আসলে তুমি বুঝিয়ে দিলে যে এই কাপলটা কোনো জায়গায় অ্যাড করলে সে ওই জিনিসটাকে কেমনে ঘোরানো শুরু করবে? ক্লকওয়াইজ ঘোরানো শুরু করবে, এবং কত মোমেন্ট নিয়ে? 40 মোমেন্ট নিয়ে। তাহলে পরে বন্ধুরা এখান থেকে আরেকটি জিনিস, যে সমতুল্য জোরের একটা কথা এসেছে, সমতুল্য জোর জিনিসটা আমরা বুঝতে চাই। আচ্ছা, তা সমতুল্য জোর জিনিসটা আসলে কি হতে পারে? সমতুল্য ব্যাপারটাই হচ্ছে যে সেম ইফেক্ট ক্রিয়েট করে যে জিনিসগুলো সেম রেজাল্ট এনে দেয়, সেরকম ডিফারেন্ট কনফিগারেশনের জিনিস যারা সেম রেজাল্ট এনে দিচ্ছে তাদেরকে আমরা সমতুল্য জিনিস বলি, তাই না? তাহলে এখানেও আসলে ব্যাপারটা সেরকমই। যেমন যদি তুমি কাপলটার কথা চিন্তা করো, এই কাপলটা কি করছে? এই কাপলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা
একটা ঘূর্ণন প্রবণতা তৈরি করতে পারে যার মান হচ্ছে 40। তার মানে অ্যান্টিক্লকওয়াইজ 40 মানের ঘূর্ণন প্রবণতা তৈরি করতে পারে। এরকম আমি অসংখ্য কাপড় কিন্তু তোমাকে গঠন করে দেখাতে পারি। যেমন তুমি নিজেই হয়তো এখন ইমাজিন করে ফেলেছো যে ঘটনাটা কেমন হতে যাচ্ছে, যে ধরো আমি এই ফোর্সের মানটা 8 নিউটন করে দিচ্ছি, 8 নিউটন করে দিলাম, আর মনে করো এই দূরত্বটাকে আমি 5 মিটার করে দিলাম। এখন বন্ধুরা দেখো তো এই মোমেন্টের এই রোটেশনটাও কোন দিকে রোটেশন, আশা করি এটা বুঝতে পারো যে এই রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। সো এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের একটা মোমেন্ট এবং তার মান হচ্ছে, এখানেও দেখো দ্বন্দ্বের মোমেন্ট ইকুয়াল টু হবে হচ্ছে 8 × 5, তার মানে কত হবে বলো তো দেখি, 40 হবে। এক্স্যাক্টলি এটা সমান। তাহলে কনফিগারেশন ডিফারেন্ট হয়ে গেল। কেমনে কনফিগারেশন ডিফারেন্ট হলো? কারণ এখন ফোর্সের মানও ডিফারেন্ট 8, হ্যাঁ, আবার দূরত্বও ডিফারেন্ট হয়ে গেছে। আগে দূরত্ব ছিল 4, এখন দূরত্ব হয়ে গেছে কত, 5, কিন্তু আলটিমেট গুণফলটা কিন্তু চেঞ্জ হয় নাই, গুণফলটা 40ই আছে। তাহলে এই মোমেন্টটা বা এই কাপড়টা আর এই কাপড়টা, এই দুইটা কাপড়কে আমরা ইকুইভ্যালেন্ট কাপড় বলতে বাধ্য। এদেরকে ইকুইভ্যালেন্ট কাপড় বলে। যেমন তুমি যদি এখানে আরেকটা ইকুইভ্যালেন্ট কাপড় রাখতে চাও, কোনো সমস্যা নাই। মনে করো আমি এই দুইটা ফোর্সকে আমি এখন 20 নিউটন দেখালাম, 20 নিউটন মানে দুইটা ফোর্স, আর এই দূরত্বটাকে দেখালাম 2 মিটার। স্টিল তুমি হিসাব করো, এখানেও মোমেন্টের মান কত, 20 × 2, তার মানে আলটিমেটলি কত বলো তো, 40। এটা প্লাস 40, মানে এই তিনটাই আমার ইকুইভ্যালেন্ট কাপড়। এবং তুমি ফ্র্যাকশনেও চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। ফ্র্যাকশনে কিভাবে চলে যাবে, মনে করো আমি, দেখো ফ্র্যাকশনে যাওয়া কোনো ব্যাপার না, এই ফোর্সটার মান দিলাম হচ্ছে 97। এখন হঠাৎ করে দেখো 97, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, 97 আছে। আমার টোটাল গুণফলটা আনতে হবে কত, তুমি বলো। আমার ইকুইভ্যালেন্ট কাপড় বানানোর জন্য শর্ত কি, ইকুইভ্যালেন্ট কাপড় বানানোর জন্য মোমেন্টের মানটা ফিক্সড 40 থাকতেই হবে। তাহলে 40 যদি রাখতে চাও, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, এটা কিন্তু আমি এমনি হিসাব করতে পারি। কেমন হিসাব করতে পারি দেখো, সেটা হচ্ছে আমার এই ডিসটেন্সটা এমনভাবে সিলেক্ট করতে হবে যেন গুণফলটা, হ্যাঁ, ফোর্সের সাথে দূরত্বের গুণফলটা হিসাব করে আমার 40। তাহলে দেখো আমি এইখানে 40 ডিভাইডেড বাই 97 যদি লিখি, ডিসটেন্সটা 40 ডিভাইডেড বাই 97, তাহলে দেখো 40 ডিভাইডেড বাই 97 কে আমি আলাদা করে দেখাই। 40 ডিভাইডেড বাই 97 হচ্ছে আমার দূরত্ব, আর ফোর্স হচ্ছে 97। তাহলে 97 কেটে দিলে কত থাকে, 40 থাকে। তার মানে কি, এটাও কিন্তু আমার ইকুইভ্যালেন্ট কাপড়। কোন কাপড়ের? এখানে যে 4টা কাপড় আঁকা আছে এখন বোর্ডের মধ্যে, এই 4টা কাপড়কে আমি কি বলতে পারবো, ইকুইভ্যালেন্ট কাপড়, কারণ এদের সকলের ইফেক্ট সেম। তাহলে আশা করি তোমরা ইকুইভ্যালেন্ট কাপড়টা বুঝতে পারবে। আর আমি এটাকে একটু থিওরিটিক্যালি দেখাই, আমি এখানে সবগুলো ডাটা দিয়ে দেখাচ্ছি। ডাটা দিয়ে দেখালে আসলে তোমাদের বুঝতে জিনিসগুলো সুবিধা হয় বা ভিজুয়ালাইজ করতে বেশি সুবিধা হয়। তারপর আমি যদি একটা থিওরিটিক্যাল কিছু আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে দেখাই, যে মনে করো এটা হচ্ছে একটা পিপি কাপল। পিপি কাপল মানে হচ্ছে ক্যাপিটাল পি হচ্ছে ওর ফোর্সের মান, আর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে স্মল পি। তাহলে এই কাপলের টোটাল মোমেন্ট হচ্ছে কত, টোটাল মোমেন্ট হচ্ছে পিপি, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। সো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হওয়ার কারণে এটা প্লাস পিপি হবে, হ্যাঁ। তাহলে এখন মনে করো আমি তোমাকে একটা র্যান্ডম একটা ইকুইভ্যালেন্ট কাপল, এটা ইকুইভ্যালেন্ট কাপল রাখতে বলছি, যার ফোর্সটাকে আমি র্যান্ডমলি একটা মান দিয়ে দিব। মনে করো এই ফোর্সের মান আমি বলে দিলাম তুমি এফ মানে দুটা ফোর্সকে অ্যাড করে তুমি একটা কাপল তৈরি করবে, কিন্তু সেই কাপলের ইফেক্ট হবে এইটার সমান। এটা সমান হলে তুমি কি করবা, তোমার মোমেন্টের মান হইতে হবে পিপি, গুণফলটা হইতে হবে পিপি। তার মানে আমি এই ডিসটেন্সটা কত বলে দিতে পারবো, দেখো পিপি মানে মোমেন্ট ডিভাইডেড বাই যে ফোর্সটা তোমাকে দেওয়া হয়েছে এফ। দেখো বন্ধুরা, এখন যদি তোমাকে বলা হয় তুমি এটার মোমেন্ট আমাকে হিসাব করে দেখাও, অবশ্যই এটার মোমেন্টের মান পিপি হবে, কারণ এটার মোমেন্টের মান কেমন হিসাব করতে হবে, পিপি ডিভাইডেড বাই এফ। এটা হচ্ছে দূরত্ব আর ফোর্সের মান এফ। তাহলে এফ কাটাকাটি গিয়ে এখন আমার কি থেকে যায়, পিপি থেকে যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে আমরা কি করতে পারি, ইকুইভ্যালেন্ট কাপলকে রিপ্রেজেন্ট করতে পারি। এবং ইকুইভ্যালেন্ট কাপলের যে কোনো একটা সিস্টেম যদি তোমাকে নতুন করে ফর্ম করতে বলা হয়, সেখানে যদি তোমার ডিসটেন্স দেওয়া থাকে তুমি ফোর্স বের করতে পারবে, যদি তোমাকে ফোর্স দেওয়া থাকে তুমি সেই ইকুইভ্যালেন্ট কাপলের জন্য ডিসটেন্সটা কত দরকার সেই ডিসটেন্সটাও বের করতে পারবে। তাহলে আশা করি বন্ধুরা এখান থেকে তুমি ইকুইভ্যালেন্ট কাপল জিনিসটা কি এবং ইকুইভ্যালেন্ট কাপলের মোমেন্ট মানে ফোর্সের মান অথবা আমার ডিসটেন্সটা যে কোনো একটা যদি আননোন থাকে, হ্যাঁ, তাহলে কিভাবে করে অন্যটা বের করে ফেলতে হয় সেই জিনিসটা মনে হয় তোমরা এখন বুঝতে পেরেছো।